কাবির আজ দুপুরে খেয়ে-দেয়ে সেই যে ল্যাপটপ নিয়ে বসেছে আর ওঠার নাম নেই তার। বিকেল হয়ে এসেছে, তাও রেহাই নেই যন্ত্রটার। অবশ্য শুধু শুধু ল্যাপটপ চালাচ্ছে না, গুরুত্বপূর্ণ কাজ করছে সে। কাবিরকে এভাবে প্রফেশনালি ল্যাপটপ চালাতে এই প্রথম দেখছে প্রীতিশা। এমনকি কাবিরের যে এত দামি ল্যাপটপ আছে তাও জানত না সে। কাবির নিজের পেশার পাশাপাশি ফ্রিল্যান্সার, আজ জানল প্রীতিশা। শুনে অবশ্য অবাক হয়নি, কারণ প্রীতিশা জানে কাবির বেটা মাল্টি ট্যালেন্টেড, অনেক গুণ আছে তার। প্রীতিশা পড়ার টেবিলে বসলেও মনোযোগ থাকছে না। ঘুরে ফিরে সে কাবিরকে দেখছে, প্রীতিশার বেহায়া চোখ দুটো। ব্যস্ত কাবিরকে তার মোটেও ভালো লাগছে না। কই একটু জ্বালাবে, কথাটা বলবে। গত কয়েক ঘন্টা যাবত প্রীতিশা ভীষণ মিস করছে এসব। কিন্তু কাবির গুরুত্বপূর্ণ কাজ করছে বলে প্রীতিশা মুখে কুলু পেটে রেখে গেছে। বেচারি পড়েছে মহাফাসাদে, কিছু বলতেও পারছে না, আবার থাকতেও পারছে না। অদূরে বিছানায় বসে থাকা কাবির হাঁটুর ওপর ল্যাপটপ নিয়ে ভীষণ মনোযোগী। সে কাজে মনোযোগ দিলেও বউয়ের হাবভাব লক্ষ্য করছিল। টের পাচ্ছে সে বউয়ের অস্থিরতা। স্ক্রিনে চোখ রেখে কাজ করা অবস্থাতেই মৃদু হাসল কাবির। কয়েক মুহূর্ত পর ল্যাপটপ ক্লোজ করে সে প্রীতিশার দিকে ঘুরে বসে। প্রীতিশা তখন ওড়নার কোনা আঙুলে পেঁচিয়ে আনমনেই খেলছিল। কাবির সেদিকে তাকিয়ে তারপর বলল, আজকে ম্যাডাম বহুত পড়াশোনা করলেন মনে হয়। আকস্মিক কাবিরের গলা পেয়ে মৃদু কেঁপে ওঠে প্রীতিশার তনুমন। কাবিরের দিকে ঘুরে তাকিয়ে প্রসঙ্গ বদলে জিজ্ঞেস করে, তোমার কাজ শেষ? কাবির উঠে দাঁড়িয়ে হাত পা শূন্যে তুলে এপাশ ওপাশ মোচড়ায়, তারপর ছোট করে জবাব দেয়, জি। এই ফ্রিল্যান্সিংয়ে মাসিক ইনকাম কত? এমনিতে 70-80, নিয়মিত ক্লায়েন্ট পাইলে লাখ ছাড়ায়। প্রীতিশা বিস্মিত হলো। কিভাবে যেন এসে তেরে কাবিরের বাহুতে চাপড় মেরে দাঁত কটমট করে বলে, তাহলে সিনেমার মতো অভাবের কাহিনী শোনাও কেন? তাও তো তোমার এই কাজ সম্পর্কে আমি জানতামই না। কাবির হাসলো, বলল, এখন তো জানছো, হইছে। আসলে এই কাজে আমি মিড লেভেলে আছি, নিয়মিত না, তাই জানতা না, কিন্তু এখন থেকে নিয়মিত হমো। কেন? আমাদের ফিউচারের জন্য। প্রীতিশা থামলো এবার, তাকিয়ে রইল কাবিরের দিকে অপলক। কাবির প্রীতিশার হাত ধরে বলল, উঠানে বসে আসো। কিন্তু পড়া? জামাইয়ের দিকে চাইয়া চেয়ে কত পড়লা দেখলামই তো। এই কথায় প্রীতিশা লজ্জা পেল। তার মানে কাবির খেয়াল করেছে। কি লজ্জার বিষয়? প্রীতিশার দ্বিমত না করে কাবিরের সাথে গিয়ে উঠোনে বসল। বরাবরের মতো কাবিরের এক হাত জড়িয়ে ধরে। কাবির খুব সন্তর্পণে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে, যার নজর এড়ায়নি প্রীতিশার। তবে প্রীতিশা এবার রাগল না, শুধু স্থির চোখে তাকিয়ে রইল কাবিরের দিকে। সে দৃষ্টি বুঝে কাবির মলিন হেসে অনুমতি চাইল। একটা খাই আজকে, ক্রেভিংস হইতাছে। অনেকদিন পর কইছি কিন্তু, প্লিজ। প্রীতিশা জোর করে মেকি হাসল, সায় জানিয়ে বলল, ওকে, খাও। প্লিজ বলছো কেন? খাও খাও। কাবির বেজায় খুশি হলো। আসলে অনেকদিন পর একটা সুখটান দিতে পারবে মনে হচ্ছে। বিয়ের পর বউয়ের জেলায় সিগারেট নামক বন্ধুকে ভুলে গেছিল কাবির। কথা দিয়েছিল প্রীতিশাকে এসব কোনোদিন খাবে না ইচ্ছে হলেও, তাই আজ অনুমতি নিয়েছে। যাক, আজও তো সুযোগ পেয়েছে। যেই না কাবির একটা সিগারেট বের করতে যাবে, পাশ থেকে প্রীতিশা আর একটা সিগারেট নিয়ে ঠোঁটে গুজে বলল, চলো আজকে আর একটা এক্সপেরিমেন্ট করি তোমার সাথে। আমিও দেখি কত স্বাদ এর। লাইটার বের করো জলদি। কাবির হতবিহ্বল হয়ে যায়। চোয়াল খুলে পড়ার উপক্রম হয় তার। বউটা কি চালাক হয়ে যাচ্ছে দিন দিন, নাকি ভয়ডর কমে আসছে? নরম সরম প্রতিটা মাঝে মাঝে আজকাল কাবিরকে অবাক করে দেয়। এই যেমন আজ করলো, এবার বুঝেছে কাবির যে কেন প্রীতিশা অনুমতি দিল। এরপর মেয়েটার ঠোঁটে সিগারেট গোজা দেখে কাবির চট করে তা ফেলে দেয়। এরপর পুরো বক্সটাই ফেলে দেয়। বুঝেছে এইসব তার কপালে নেই। চুপসে যায় মুখটা।
তবে কটমটে কণ্ঠে বলল, চালাকি করলো আমার সাথে, ইদানিং বহুত চালাক হইয়া গেছে প্রীতি। প্রীতি সে ফিস করে হাসল, বেশ জব্দ হয়েছে শার্টটা। তার জীবনে এসব ছাইপাশ খেতে চাইবে বলে মনে হয় না। কাবির চুপসে যাওয়া মুখ দেখে প্রীতিশা এবার কাবিরের কোলে সরে বসল। ভীষণ আহ্লাদি হয়ে কাবিরের গলা জড়িয়ে বলল, চালাকি ভাবলে চালাকি, আমার কথা, তোমার সব ভালোটুকু আমার, আর খারাপটাকে আমি ভালো করে নিজের করে নেব। যেহেতু এই সিগারেট খাওয়া তোমার খারাপ অভ্যাস, সেহেতু এটা ছাড়ানো আমার বউগত দায়িত্ব। কথাগুলো শুনতে শুনতে কাবির চেয়ে রইল অপলক। রাগ না, অন্য কিছু বোঝা গেল না। তবে প্রীতিশা ভাবল রাগ করেছে বোধহয় কাবির, তাই নিজেও সামান্য চটে গিয়ে বলল, রাগ করলে নাকি? এমন হুটহাট রেগে যাও কেন? এই রাগ ছাড়া আর পারো কি বলো? কাবির ভোল পাল্টালো মুহূর্তেই। প্রীতিশার কোমর আঁকড়ে নিজের আরও কাছে টেনে বলল, আমি অনেক সুন্দর আদর করতে পারি, দেখবা নাকি খালি কও? প্রীতিশা চমকালো এমন পুরুষালী গভীর কণ্ঠে। এই গলা স্বর পরিচিত তার। উদ্দেশ্য বুঝে কোল ছেড়ে উঠতে চাইল সে। আড়ষ্ট হয়ে খানিকটা ছটফটিয়ে বলল, না না, এখন কিছু দেখব না, আজকে আর গলছি না আমি। তুমি তোমার কথা রাখনি কাবির, সেসব কিন্তু ভুলিনি আমি। কাবির প্রীতিশার নরম গালে নাক ডুবিয়ে জিজ্ঞেস করে, কোন কথা রাখি নাই? প্রীতিশা মৃদু কাঁদো কাঁদো হয়ে বলল, তুমি ওই দিন ফুল আনোনি। কাবির বেশ জোরেই হেসে ফেলল, বলল, আসলে ওই দিন ভালোবাসার ক্রেভিংস উঠছিল, তখন ফুলটুলের কথা কি আর মাথায় থাকে? সিগারেটের ক্রেভিংস সামলানো যায়, কিন্তু ভালোবাসা যায় না সোনা, ইউ নো ভেরি ওয়েল। একটা স্নিগ্ধ বিকেল কেটেছে, আলোর রেশ নামতে শুরু করেছে, সূর্যাস্ত হতে খুব বেশিক্ষণ বাকি নেই। প্রিভান মাঠ থেকে ফিরেছে মাত্রই। ক্রিকেট খেলতে গিয়েছিল সে। বাড়ি ফিরে যথাস্থানে ব্যাগটা হেলান দিয়ে রাখে। এরপর কায়রার কাছে চলে যায়, কিন্তু ড্রয়িং রুমে গিয়ে সে অবাক। প্রিভানের চোখ বড় বড় হয়ে যায় সামনের দৃশ্য দেখে, কারণ কায়রা টেবিলের উপর উঠে দাঁড়িয়ে লাইট দিয়ে কিছু একটা করছে। প্রিভান হন্তদন্ত হয়ে এগিয়ে আসে। এসব কি করছো মম? তোমার পায়ে এমনিতেই প্রবলেম, আর এর মধ্যে তুমি? কায়রা পিছু ফিরে এক পলক প্রিভানকে দেখে আবার কাজে হাত চালিয়ে বলে, সমস্যা নেই বাচ্চা, পড়ব না আমি, বাম পায়ে ব্যালেন্স করা শিখেছি। প্রিভান নাসরবান্দা হলো, বলল, তবুও দরকার নেই, নেমে এসো, পাপা দেখলে খুব বকবে। কায়রা কাজ শেষ করে নেমে আসে। তারপর ছোট ছোট চোখে তাকে বলে, তোমার পাপাকে আমি ভয় পাই নাকি? এই তো একটা গুরুত্বপূর্ণ কাজ শেষ করলাম। এই রুমের লাইট নষ্ট হয়ে গেছিল, আমি অন্য একটা নতুন বাল্ব লাগিয়ে দিলাম। প্রিভান ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা 1 মিনিট, তুমি বললে তুমি পাপাকে ভয় পাও না? নোপ। সেদিনও তো দেখলাম পাপার ধমক খেয়ে পড়তে বসলে, ওটা কি ছিল তাহলে? কায়রা ঠোঁট চেপে বলল, তুমি আমাকে পচাচ্ছ? আই এম জাস্ট কিডিং। কায়রা আবার ছোট ছোট চোখে তাকায়। প্রিভান এবার হাতের ঠোঙ্গাটা সামনে বাড়িয়ে বলল, তুমি কি সিঙ্গারা খাও? একদম গরম গরম এনেছি। কায়রা উজ্জ্বল চোখে ঠোঙ্গা থেকে একটা সিঙ্গারা খপ করে নিয়ে বলে, খাবো না মানে? এটা আবার জিজ্ঞেস করার মতো কথা নাকি? প্রিভান নিজেও কায়রার পাশে বসে খেতে খেতে বলে, কি জানি, তাও জিজ্ঞেস করে নিলাম। খেতে গিয়েও কায়রা একবার শুধালো, প্রিহা খাবে না, ওর জন্য রেখে দেই। প্রিভান নাকচ করে বলে, না, আপু ডায়েট করে, এসব বাইরের খাবার খায় না। এবার কায়রা বেশ ভাবুক স্বরে বলে, হাইজিন ফ্যামিলিতে তুমি একমাত্র আছো যে কিছুটা আমার মতো। প্রিভান দুষ্টু হেসে বলল, এই কথাটা ঠিক, কিছুটা না, বলো পুরোটাই, কারণ তুমিও আমার মতোই পড়া চোর। তোমার মতো আমিও পাপার কাছে পড়া নিয়ে ধমক খাই। কায়রা মেয়েকে রাগ দেখালো, হয়েছে হয়েছে, আর পচিও না আমায়। কথাবার্তার মাঝে প্রিয়া চলে আসে, তার হাত ভর্তি শপিং ব্যাগ, বোঝাই যাচ্ছে শপিং করে এসেছে। তা দেখে প্রিভান উঠে দাঁড়িয়ে যেতে যেতে জিজ্ঞেস করে, শপিং করলে নাকি মিমি? প্রিমা সোফায় বসে আরাম করে মাথানের উত্তর দেয়, হ্যাঁ রে, মুড অফ ছিল, তাই শপিং করলাম। প্রিভান চলে গেলে কায়রা উঠে দাঁড়িয়ে দরজার দিকে পা বাড়ায়। এই মহিলার সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে নেই কায়রার।
কিন্তু যাওয়ার পথেই প্রিমা পথ রোধ করে হাত বাড়িয়ে ধরে বলে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? 2 দিন হলো এসেছি, কিন্তু তোমার সাথে কথাই হচ্ছে না। কায়রা ফোঁস করে শ্বাস ফেলে। এবার আর গেল না সে। মেকি মৃদু হেসে প্রিমার ঠিক পাশেই বসল। তারপর দৃঢ় গলায় বলল, এখন ফিরে আসছি আমি, কি গল্প করব বলুন। প্রিমা বাঁকা হাসল। প্রথমেই প্রশংসা করে বলল, শাড়ি পরেছে, সুন্দর লাগছে দেখতে। কায়রা বিনয়ী কণ্ঠে বলল, থ্যাংক ইউ। পরক্ষণেই প্রিমা দুম করে বলে বসে, এই সংসারের একটা অনেস্ট রিভিউ দাও তো, ভালো লাগছে পরের সংসার অধিকার ফলাতে? কারো অবাক হলো না এমন কথায়, যেন তৈরি ছিল সে উত্তর দিতে। সুউচ্চ গলায় বলল, সংসারের রিভিউটা দেই, আমার মনের মতো সংসার পেয়েছি, যেমনটা চেয়েছি ঠিক তেমনটাই। আর আপনার দ্বিতীয় প্রশ্নই হয়নি উত্তর দেব কি করে। আপনি বলতে পারতেন এটা পৃথা আপার সংসার ছিল, এটা আমি মানি, কিন্তু সে তো নেই, তার স্মৃতি আছে, সে স্মৃতি সারা জীবন থাকুক, কিন্তু বর্তমানে এটা কায়রার সংসার, শুধুমাত্র কায়রার। অধিকার আছে আমার। প্রিমা ঠোঁটবাঁকে বলল, ভীষণ পজিটিভ তুমি, বুঝলাম। আচ্ছা, একটা গোপন কথা জিজ্ঞেস করি, আমরা মেয়েই তো, আশা করি তুমি লজ্জা পাবে না। কায়রা সামান্য ভুরু কুঁচকালো, কি এমন গোপন কথা? তবে ঘাবড়ে না গিয়ে বলল, করুন জিজ্ঞেস, শুনি আপনার গোপন কথা। প্রিমা একবার আশেপাশে চোখ বুলিয়ে নিচু স্বরে বলল, তুমি আর প্রিশান কাছাকাছি এসেছ, সত্যিটা বলবে। কায়রা এবারে চমকালো থমকালো, এসব কোন ধরনের প্রশ্ন? কান ঝাঝা করে উঠল কায়রার। পরক্ষণে নিজেকে সামলে নিল সে, না, এই মহিলাকে শিক্ষা দিতে হবে। কায়রা বেশ জোর গলায় বলল, এসেছি। প্রিমা ব্যাপারটা বিশ্বাস করতে চাইল না, চোখ সরু করে বলল, মিথ্যে বলছ। কায়রার রাগ হলো এবার। সে কেন মিথ্যে বলবে আশ্চর্য। রেগে কায়রা হিসিয়ে বলল, মিথ্যে বলিনি আমি, ওয়েট, আপনাকে মার্কস দেখাই আমার শরীরের, এই যে দেখুন। এই বলে কায়রার শাড়ির আঁচল সরাতে গেলে প্রিমা আতকে উঠে তাড়াহুড়ো করে বলে, নো 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 প্লিজ, লাগবে না। কায়রা বাঁকা হেসে বলে, কেন দেখাই না, লজ্জা পাচ্ছেন কেন, আমরা মেয়েই তো। সন্ধ্যা পেরিয়ে গেছে অনেক আগেই। এখন আর আকাশে দিনের সে উজ্জ্বল আলো নেই। দিনের উজ্জ্বলতা ম্লান হয়ে এসেছে ধীরে ধীরে। আকাশের রং এখন কোথাও ধূসর, কোথাও বা কালসে ছায়া মতো। দূরের গাছপালাগুলোকে অস্পষ্ট হয়ে আসছে। শহরের প্রতিটি ঘরের জানালার ভেতর আলো জ্বলে, উঠলেও বাইরে আলো হারিয়ে যাচ্ছে বরাবরের মতো। একটা শান্ত, একটু বিষণ্ণ সন্ধ্যার পর প্রকৃতি রাত নামানোর প্রস্তুতি করছে। কাবিরের ঘরের ভেতর আধো আলো জ্বলছে। বিছানায় উপুর হয়ে ভর সন্ধ্যায় শুয়ে আছে কাবির, পরনে সাদামাটা টি শার্ট আর আরামদায়ক লুঙ্গি। তার শরীরটা আজ ভারী ক্লান্ত সারাদিনের খাটাখাটুনিতে। তার উপর গতরাতে ল্যাপটপের সামনে জেগে থাকা। চোখ দুটো বন্ধ, কিন্তু ঘুমটা গভীর নয়, আধো আধো। বিয়ের কিছু মাস পর থেকে বদল এসেছে তার ভেতরে। নিজের পেশার পাশাপাশি এই কাজটাকেও গুরুত্ব দিয়ে ধরেছে সে। এবার বেশ সিরিয়াস হয়েছে কাবির, বুঝে গেছে ভবঘুরে জীবনে আর যাই হোক সংসার চালানো যায় না। কাবির সবসময় মানত অর্থ অনর্থের মূল। তবে এই কথাটা সত্য হলেও ভালোভাবে বাঁচতে হলে অর্থের প্রয়োজন অস্বীকার করার উপায় নেই। তবে কাবির বা প্রীতিশার কারোরই চাওয়া পাওয়া খুব বড় নয়। যতটা থাকলে এক জীবন সুখে পার করা যায় অতটুকুতেই সন্তুষ্ট তারা। আদৌ ঘুমের মাঝেই ধীরে ধীরে শরীরটা ঘুরিয়ে ডান পাশে কাত হলো কাবির। আধা খোলা চোখে দেখল প্রীতিশা আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে। সেই দৃশ্যটা তার তন্দ্রা ভেঙে দিল। এবার সে প্রায় জোর করে চোখ মেলে তাকালো। দেখল প্রীতিশা চুল আঁচড়াচ্ছে, সাদা রঙের কটন কামিজ, তার উপর কাঁধের একপাশে রাখা রংধনুর ন্যায় বিভিন্ন রঙের মিশেলে তৈরি রঙিন ওড়না। কাবির কুনুয়ে ভর দিয়ে কাত হয়ে রইল। ঘুম জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করলো, কই যাবা, এত সাজগোজ কেন? প্রীতিশা চট করে পেছন ফিরে তাকালো, ঠোঁটে একটুখানি হাসি মেখে বলল, ও তুমি উঠেছ? আরে ভুলে গেছো নাকি, আজ প্রিহার জন্মদিন, ভাইয়ার বাসায় যাব, তাই রেডি হচ্ছি।
কথাটা শুনে কিছু একটা মনে পড়ল কাবিরের। সত্যি তো প্রীতিশা আগেই বলেছিল তাকে এই ব্যাপারে। নিজের ভুলে যাওয়া নিয়ে সে মৃদু মাথা নেড়ে হাসল। তারপর হঠাৎ কি ভেবে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো কাবির। প্রীতিশা তখন আয়নাতে অল্প স্বল্প সাজগোজে ব্যস্ত। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসে বলল, চুল বাইন্দা দাও। হ্যাঁ, বাঁধছি। বলতে বলতে চুলে রাবার পেঁচিয়ে নিল প্রীতিশা। কিছুক্ষণ নীরবতা, তারপর হালকা গলায় প্রীতিশা বলল, কাবির তুমিও চলো না, তুমি গেলে ভালো হবে। কাবির বড়সড় একটা হাই তুলল, চোখে ক্লান্তির ছাপ স্পষ্ট। যাইতে চাইছিলাম, কিন্তু ঘুমটা পুরা হয় নাই আমার। এখন গেলে বড়জোর আধা ঘন্টা পরেই চোখ লাগবো, তখন কি করবো? প্রীতিশা ঠোঁটুলটে একটু তাকালো। অবশ্য বুঝলো কাবির যথেষ্ট ক্লান্ত, তাই বিশেষ জোর করল না। সব প্রস্তুতি শেষ করে কাবিরই বাইকে বের করলো প্রীতিশাকে পৌঁছে দিতে যাবে বলে। প্রীতিশাকে লেডিস জুতো পরতে দেখে কাবির বলল, পায়ের গোড়ায় ছিলে গেছে না তোমার? ব্যথা পাবো তো এই জুতো পরলে, শু পরো আজকের মতো। প্রীতিশা মাথা নেড়ে জুতোটা তুলে রেখে সুই বের করলো। তবে বিপত্তি ঘটে ফিতে বাঁধার সময়। পারে না প্রীতিশা লেজ বাঁধতে, এসব কাবিরের অজানা নয়। তাই মেয়েটা বলার আগেই কাবির এক হাঁটু কেড়ে বসে শুয়ের লেজ দুটো বেঁধে দেয়। এই কেয়ারিং কাবিরকে দেখে আর একবার ঠুস করে প্রেমে পড়ে যায় প্রীতিশা। মনে মনে ঠাস করে কাবিরকে শখানেক চুমু দিয়ে ফেলে সে। রাতের বাতাসে হালকা শীতলতা। রাস্তা প্রায় ফাঁকাই বলা চলে, শুধু দুটো সিএনজি শো শো করে ছুটে গেছে। এদিকে চলন্ত বাইকে বসে প্রীতিশা বলল, আমি একাই যেতে পারতাম, তোমার কষ্ট হলো অযথা। কাবির রাস্তা থেকে চোখ না সরিয়ে জোর গলায় বলল, বইয়ের সেফটি সবার আগে। কিছুক্ষণ চুপ থেকে আবার বলল প্রীতিশা, আচ্ছা আমি ভাবছিলাম আজ ভাইয়ের বাসায় থেকে যাব, কারণ বার্থডে সেলিব্রেশন করতে করতে রাত 1-2 বাজবে। অত রাতে আর তোমাকে আসতে হবে না, কাল সকালে তুমি নিয়ে এসো। কাবির এক মুহূর্ত চুপ থাকলো, মনে হলো কিছু বলতে গিয়ে থেমে গেল। তারপর ফোঁস করে শ্বাস ফেললো, নরম গলায় বলল, বউ ছাড়া থাকতে পারুম না, সরি। প্রীতিশা এবার একটু জেদ করলো, প্লিজ কাবির, একটা রাতই তো থাকি না। কাবিরের কণ্ঠ এবার একটু কঠোর হলো, তোমার সব আবদার মানি, কিন্তু এইটা না। তাই আজাইরা জেদ কইরো না প্রীতি, যত রাতই হোক আমারে ফোন দিবা, আমি আইসা নিয়ে যাবো। প্রীতিশা রীতিমতো ক্ষুব্ধ স্বরে বলল, সবসময় এমন করো কেন? বিয়ের পর একদিনও থাকতে পারলাম না ও বাড়িতে, আমি কি মিস করি না ওদের? কাবির হালকা হাসল, চোখ সামনে তার। একটু তাচ্ছিল্য হেসেই কাবির বলে, এত বছর থাকাই একাই থাকলাম, তারপর তুমি এই অভ্যাস করছো খারাপ। এখন আবার সেই আমার একা রাখার প্ল্যান করলে, আমি সাই দিতাছি না, দেখা সেইতে যাইতেছ। বাহ! কথাগুলো শুনে প্রীতিশার মনটা একটু নরম হয়ে আসে। আর জেদ করে না সে, তবুও ভাই ভাতিজাদের জন্য মনটা খুব টানে। শেষ পর্যন্ত আর কিছু বলল না সে, শুধু পেল ভাত দুটো দিয়ে কাবিরকে আরো শক্ত করে জড়িয়ে ধরল পেছন থেকে। অতি সন্তর্পণে মাথা রাখল প্রশস্ত পিঠটায়। এটাও সত্যি, সে নিজেও তো থাকতে পারবে না কাবিরকে ছাড়া। কাবিরকে বুঝতে পারে না প্রীতিশাকে, এই মেয়েটাও ওর জন্য অতটাই পাগল, ঠিক যতটা কাবির। ডান হাতে বাইকের হ্যান্ডেল আঁকড়ে রেখে কাবির আর এক হাতে পেছন থেকে আলতো টানে প্রীতিশার হাতটি ধরে সামনে আনে। এসবে প্রীতিশা আলতো হাসে শুধু। তারপর মেয়েটার হাতের তালুতে ঠোঁট ছয় কাবির। চুমুর উষ্ণতা কিছুক্ষণ বুকে আগলে রেখে আবার দু হাতে বাইকের হ্যান্ডেল ধরে ছুটে চলল কাবির। প্রিমাকে কড়া গলায় কথা শুনিয়ে বাড়ি ছাড়তে বলেছিলেন নিজামুদ্দিন, কারণ তার নজরে পড়ে গিয়েছিল কায়রার বিরুদ্ধে প্রিমার করা ষড়যন্ত্র। কৃষাণের জীবনে আর কোনো অশান্তি চায় না সে, তাই নিজামুদ্দিন সেদিন ছিল প্রচণ্ড রকম কঠোর। বাবার করা অপমানের কাঁটায় বিদ্ধ হয়ে প্রিমা আর এক মুহূর্ত থাকেনি এ বাড়িতে। আর থাকবেই বা কিসের আশায়? কৃষাণকে ও কখনো পাবে না বুঝে গেছে, পাওয়ার সুযোগ নেই, একটুও নেই। কৃষাণকে ঘিরে তার না বলা স্বপ্নগুলো জন্মেছিল বহু আগে থেকে, কিন্তু এখনও সে অধরা, নাগালের বাইরে। তাই ভরাক্রান্ত বুক আর অগোচর অশ্রু নিয়ে কাউকে কিছু না জানিয়ে
নিঃশব্দে ঘর ছেড়ে চলে গেছে পিমা। তারপর আজ ঠিক 1 সপ্তাহ গড়িয়েছে। বাড়িটা এখন শান্তি বিরাজমান। আজ প্রিহার শেষ পরীক্ষা ছিল। টেস্ট পরীক্ষা নামক যন্ত্রণা আজ শেষ হলো তার। পরীক্ষার দরুন ক্লান্ত শরীর আর পরীক্ষা শেষ হওয়ায় হালকা স্বস্তি নিয়ে বিকেলে খাওয়া দাওয়া শেষ করেই মেয়েটা ঘুমের দেশে পাড়ি দিয়েছে। কেউ তাকে ডেকে তোলেনি, বিরক্ত করেনি। মেয়েটা নিশ্চিন্তে ঘুমাক একটু। এই কটা দিন বড্ড পরিশ্রম গেছে তার। এদিকে রাত 9:30টার দিকে প্রিশান, কায়রা আর প্রিভান মিলে ব্যস্ত হয়ে উঠেছে প্রিহার জন্মদিনের আয়োজন নিয়ে। সাদা কালো রঙিন বেলুন, ঝলমলে ফিতে বাঁধতে ব্যস্ত তারা। প্রীতিসহ পাশে দাঁড়িয়ে হাত লাগাচ্ছে সব কাজে। আজ প্রিহাকে প্রতিবারের মতো বিশেষ সারপ্রাইজ দেওয়া হবে। সে আয়োজন সম্পূর্ণ করতে ব্যস্ত সকলে। তবে সবার মাঝে অনুপস্থিত নিজামুদ্দিন। তিনি রাত 8টার মাঝে খেয়ে দিয়ে শুয়ে পড়েন। তার আবার প্রতিদিন ঘুমের ওষুধ নিতে হয়। কাজের মাঝে হঠাৎই প্রিশানের চোখ আটকে গেল প্রীতিশার হাতের কবজিতে। একটা মোটা শেকলের ন্যায় রূপোর ব্রেসলেট মেটার হাতে, এবং তা স্পষ্টতেই ছেলেদের। ভুরু কুঁচকে প্রিশান প্রশ্ন করল, ছেলেদের ব্রেসলেট পরেছিস কেন তুই? প্রীতিশা তখন বেলুনে ফু দিচ্ছিল। ফুলানো শেষ করে হাতটা চোখের সামনে এনে মৃদু হাসলো, বলল, এটা কাবিরের, ওই আমাকে দিয়েছে। দেখো না, নামও আছে ওর। এই বলে সে হাতটা একটু উঁচু করে সামনে ধরল। বড় অক্ষরে ইংরেজিতে খোদাই করা কাবির। প্রিশান এবার ভালো করে দেখল। তখন নামটা চোখে পড়েনি। এদিকে কায়রা পাশ থেকে চুপচাপ সব শুনছে। তার ঠোঁটের কোণে লুকোনো হাসি। প্রিশান ছোট করে শ্বাস ফেলে আবার বলল, তোর সাথে থেকে কাবির পাগল হয়েছে নাকি কাবিরের সাথে থেকে তুই পাগল হয়েছিস? প্রীতিশা মুচকি হেসে উত্তর দিল, দুজনকে ক্রেডিট দাও ভাইয়া, আমরা কেউ কারো থেকে কম নই। ইউ নো, মেড ফর ইচ আদার। কায়রা এখন আর চুপ থাকতে পারল না, ফিক করে হেসে সায় জানায়, রাইট, আসলেই তোমরা দুজন একেবারে মেড ফর ইচ আদার। প্রীতিশা লাজুকভাবে মাথা নামিয়ে হাসল। এমন সময় হঠাৎই এক তরুণের কণ্ঠস্বর ভেসে এলো। সবার দৃষ্টি একসঙ্গে সেদিকে ঘুরে গেল। বাকিরা স্বাভাবিকভাবে তাকালেও কায়রার ভুরু কুঁচকাল। হাই গাইস, সো সরি ফর দ্য লেট। অ্যাকচুয়ালি মাম্মা একটু অসুস্থ হয়ে গিয়েছিল, তাই সব কিছু গুছিয়ে আসতে একটু সময় লেগে গেল। কথাগুলো এক নাগারে বলে দম নিল সুরিত। সুদর্শন ছেলেটার উপস্থিত ঘরটায় আবহে আলাদা এক আভা এনে দিল। সাদা শার্টের ওপর পরিপাটি করে পরা কালো ব্লেজার, চুলগুলো নিখুঁতভাবে সেট করা, সব মিলে একরকম সংযত সৌন্দর্য ছড়িয়ে আছে ছেলেটার মধ্যে। হাতে ধরা ক্রাফট পেপারে মোড়ানো, রিবন দিয়ে বাঁধা টকটকে তাজা গোলাপের বুকে। প্রিশান ধীর পায়ে এগিয়ে এসে ছেলেটির দিকে তাকে জানতে চাইল, নো প্রবলেম বেটা, কিন্তু মৃণালীর কি হয়েছে? এনিথিং সিরিয়াস? শরীদ হালকা মাথা নেড়ে মৃদুস্বরে জবাব দিল, না আঙ্কেল, মাম্মার একটু প্রেশার বেড়েছিল জাস্ট, এখন অল ইজ ওকে। প্রিশান আশ্বস্ত হয়ে মাথা নাড়িয়ে শরীদকে ভেতরে নিয়ে বসতে বলে উপরের ঘরের দিকে পা বাড়ালো। নিজেকে প্রস্তুত করা পালা এবার তার। শুধু পরনের শার্টটা পাল্টাবে সে, না হলে প্রিহা নারাজ হবে। এদিকে শরীদ তখন কায়রার দিকে এগিয়ে এলো। স্বভাবসুলভ বিনয়ী কণ্ঠে জিজ্ঞেস করলো, হাই আন্টি, হাউ আর ইউ? কায়রা এতক্ষণ যেমন অবচেতনেই তাকিয়েছিল ছেলেটার দিকে, হঠাৎ তার কণ্ঠ শুনে সামান্য চমকে উঠে বলল, ভালো, তুমি? ফাইন, কিছু হেল্প লাগবে আন্টি? ভদ্রতা মেশানো কণ্ঠে জানতে চাইল শরীদ। কায়রা মৃদু হাসলো, মাথা নেড়ে বলল, না, সব রেডি, তুমি বসো। শরীদ মাথা দোলালো। এদিকে প্রিভান গিয়ে তার পাশে বসতে ঘরের স্বাভাবিক ছন্দ আবার ফিরে এলো। কিন্তু কায়রার ভুরু যেন অজান্তেই কুঁচকে রইল। চোখ দুটো অনুসন্ধিৎসু। এই ছেলেটিকে প্রীশান্ত বলেছিল আজকের আয়োজন একেবারে ঘরোয়া, তবে আকস্মিক এই অতিথির আগমন কেন? মনে মনে আন্দাজ করলো হয়তো প্রিহার কোনো বন্ধু। বয়স তো সেরকমই, 17-18 বেশি নয়। প্রীতিশার দিকে চোখ পড়তে শরীদ হেসে বলল, আসসালামু আলাইকুম মনি। প্রীতিশা মিষ্টি হেসে জবাব দিল, ওয়ালাইকুম সালাম, কি অবস্থা তোমার? এই তো চলছে। একটা কাজ করো তো শরীদ,
প্রিহাকে ঘুম থেকে ডেকে তুলে আনো, একেবারে তৈরি হয়ে আসতে বলো। এই সুযোগের অপেক্ষাতেই ছিল যেন সুরিত। চোখে হালকা উজ্জ্বল ঝিলিক দিয়ে উঠল, দ্রুত বেগে বলল ওকে। এই বলে সে দ্রুত উঠে দাঁড়িয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল প্রিহার ঘরের উদ্দেশ্যে। কারা কাজ সেরে এসে প্রিভানের পাশে বসলো, নিচু গলে জিজ্ঞেস করলো, এই ছেলেটাকে চিনলাম না তো। প্রিহার ফ্রেন্ড। প্রিভান মুচকি হেসে একটু দুষ্টুমি মেশানো ভঙ্গিতে বলল, শুধু ফ্রেন্ড না, জানেমান বলো মম। কারার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কি? প্রিহা কি রিলেশন করে? প্রিভান তাড়াতাড়ি হেসে বলল, না, ওরা বেস্ট ফ্রেন্ড ছোটবেলা থেকে। তবে সুরিত ভাইয়া আপুকে একটু বেশি লাইক করে, তাই নাকি? হ্যাঁ, ভালো করে দেখলে বুঝতে পারবে। কায়রা তখন সরু চোখে তাকিয়ে রইল সিঁড়িটার দিকে, যেখানে একটু আগেই মিলিয়ে গেছে ছেলেটি। তার মনে অদ্ভুত এক ভাবনা খেলে গেল যে আজকালকার ছেলেমেয়েরা কত দ্রুত বড় হয়ে যাচ্ছে। অনুভূতির ভাষা বুঝে নেয় সময়ের আগেই দুনিয়া সত্যি পাল্টাচ্ছে। প্রিহার ঘরের দরজাটা অতি সন্তর্পণে খুলে ভেতরে পা রাখল সুরিত। ঘরের ভেতরের আলোটা মৃদু নরম। প্রিহা চিত হয়ে ঘুমাচ্ছিল বাচ্চাদের মতো। সুরিত কিছুক্ষণ তাকিয়ে রইল ওর দিকে। প্রিহার ঘুমন্ত মুখটা ডিজনি প্রিন্সেস স্নো হোয়াইটের মতো লাগছে। প্রিহা অত্যাধিক ফর্সার চোখের ভিন্ন রঙের মনির জন্য এই রঙটা ভীষণ স্যুট করে ওকে। আর হ্যাঁ, স্নো হোয়াইট তো সুরিদের ব্যক্তিগত স্নো হোয়াইট। প্রিহা এসব ভেবে ঠোঁটের কোণে এক টুকরো মৃদু হাসি এসে ভিড় করল তার। স্নিগ্ধ মুগ্ধতার ন্যায় সে হাসি। ধীরে ধীরে এগিয়ে গিয়ে সে প্রিহার মাথার কাছে বসল। তারপর খুব নরম, প্রায় ফিসফিসে ডাকল, প্রিহা, প্রিহা ওঠ। প্রথমে কোনো সাড়া নেই, আবার ডাকল ছেলেটা, প্রিহা ওঠ। 2-3 বার ডাকার পর ঘুমের পরতটা একটু একটু করে ভাঙতে শুরু করল। প্রিহার চোখের পাতায় কাঁপন, পলক ফেলে ফেলে ধীরে ধীরে সে তাকালো। সুরিতকে এত কাছে দেখে এক মুহূর্তে চমকে উঠে বসে পড়ল সে। স্বপ্ন ভেঙে বাস্তবতা হঠাৎ এসে ধাক্কা দিয়েছে তাকে। তুই এখানে? প্রিহার কণ্ঠে বিস্ময় আর ঘুম ভাঙা বিভ্রান্তি। সুরিত কিছু না বলে পেছন থেকে লুকোনো ফুলের তোড়াটা সামনে এগিয়ে দিল আর উচ্ছ্বসিত স্বরে বলল, হ্যাপি বার্থডে মাই স্নো হোয়াইট। এক মুহূর্ত থমকে গেল প্রিহা। তারপর যেন হঠাৎ মনে পড়ল আজ তো তার জন্মদিন। প্রিহা ঘাড় ঘুরিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখল ঘড়ির কাঁটা তখন প্রায় 11টার দিকে ছুঁই ছুঁই। বেশ রাত হয়েছে, তাই চুপচাপ সে ফুলের তোড়াটা হাতে নিয়ে পাশে রেখে ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। চোখে তখনও ঘুমের আভা লেগে। তবে সুরিতকে পাত্তা না দিয়ে একটা হাই তুলে প্রিহা জিজ্ঞেস করল, তুই কখন এলি? মাত্রই। এখন রেডি হ তাড়াতাড়ি, মনি তোকে নিতে পাঠিয়েছে। যাচ্ছি। এই হলো প্রিহা আলমারি পাল্লা খুলে বেশ কিছুক্ষণ খুঁজে অবশেষে বের করলো সাদা রঙের একটা প্রিন্সেস গাউন। নরম কাপড়ের গাউনটা বুকের সঙ্গে আলতো চেপে পাশের রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই হঠাৎ যেন কি মনে পড়ল তার। পদক্ষেপে নেমে এলো মাঝপথেই। ধীর ভঙ্গিতে গাউনটা সোফার উপর রেখে আচমকা ঘুরে দাঁড়ালো সে। মুহূর্তেই ঝড়ের মতো এগিয়ে গিয়ে সুরিদের শার্টের কলার মুঠো করে ধরল। আচমকা আক্রমণে সুরিত খানিকটা চমকে উঠল। হকচকে বিস্মিত চোখে তাকাতেই প্রিহা চাপার আগে হিসে বলল, সেদিন সিএমের সঙ্গে মারামারি করেছিলি কেন? আমি কারণ জিজ্ঞেস করতেই কিছু না বলে চলে গেলি। আমায় ইগনোর করার সাহস তোর হলো কিভাবে? রাগে ফুঁসতে থাকা মেয়েটার চোখ দুটো তখন ঠিক বর্ষার আগের কালো মেঘের মতো। অথচ সুরিত একটু বিচলিত হলো না, বরং ও ঠোঁটের কোণে ধীর একটা হাসি ফুটে উঠল। সে আলতো করে প্রিহার হাত দুটো কলারের ওপরেই রেখে মৃদুস্বরে বলল, তোকে ইগনোর করার কথা আমি স্বপ্নেও ভাবি না স্নো হোয়াইট। অ্যাকচুয়ালি সেদিন ভীষণ রেগেছিলাম, তাই কিছু বলিনি। মুখ ফসকে রেগে কিছু বললে তুই তো হার্ট হতি। প্রিহা কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর গভীর একটা শ্বাস ফেলে বলল, আমার আসল প্রশ্নের উত্তর এখনো দিসনি। সুরিদের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল, মুখটা গম্ভীর হয়ে উঠল নিমিষেই। নিচু গলায় বলল, সিয়াম তোকে প্রপোজ করার জন্য রোজ নিয়ে আসছিল। ওর বন্ধুদের চিয়ার আপের মধ্যে তোর নাম শুনলাম। তারপর মাথা ঠিক ছিল না, তখন রাগে গিয়ে ওকে মেরেছি। কথাটা শুনে প্রিহা হতভম্ব হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ।
তারপর ভুরু কুঁচকে বলল, সেসব ঝামেলা আমি নিজেই সামলাতে পারতাম, তুই কেন মারামারি করতে গেলি? সুরিত এবার এক পেশে হেসে হালকা হাসল। সে হাসির ভেতর ছিল তীব্র অধিকার। কেন গেছি সেটা সত্যি বুঝিসনি, নাকি বারবার আমার মুখ থেকে শুনতে ভালো লাগে যে আমি তোকে ভালোবাসি? কথাটা শুনে কলারে ধরে রাখা প্রিহার আঙুল আলগা হয়ে এলো। ধীরে ধীরে ছেড়ে দিল সুরিদের কলার। তারপর নিজের বুকের কাছে দুহাত ভাঁজ করে ঠোঁটে কৃত্রিম হাসি টেনে বলল, ভালোবাসিস? সেটা তো জানি, সাহস থাকলে পাপাকে বলে দেখা। সুরিদ একটিও না থেমে জবাব দিল, অফকোর্স আই উইল। কেন বলবো না? তবে এখনই না। আই জাস্ট ওয়ান্ট দ্য টাইমিং টু বি রাইট। আগে আমাদের দুজনের একটা সুন্দর ক্যারিয়ার তৈরি হোক, তারপর সবার সামনে তোকে চাইব প্রাউডলি। প্রিহা অবাক চোখে কিছুক্ষণ তাকে রইল ছেলেটার দিকে। মাঝে মাঝে সত্যি সুরিদের আত্মবিশ্বাস তাকে বিস্মিত করে, আবার ভালো লাগে। শেষমেশ মাথা নেড়ে উদাস ভঙ্গিতে বলল, তোর সাহস দেখে মাঝে মাঝে অবাক হয়ে যায়। যাই হোক, আমি এখন রেডি হতে যাচ্ছি, ব্যাস 5 মিনিট ওয়েট কর। এরপর আর একটাও শব্দ করল না সে। সোফা থেকে সাদা গাউনটা তুলে নিয়ে ধীর পায়ে পাশের রুমে চলে গেল। আর সুরিত তাকে রইল তার চলে যাওয়ার পথে, ঠিক যেমন কেউ নিজের সবচেয়ে প্রিয় দৃশ্যটা চোখ ভরে দেখে নিতে চায় তেমন। আজ যে কায়রা পড়েছে লাল রঙের লেসের একটা শাড়ি, পুরো কাপড় জুড়ে সূক্ষ্ম লেসের নকশা। পুরো কাপড়টাই লেস ডিজাইনের হওয়ায় একটু ট্রান্সপারেন্ট লাগছে। ব্লাউজটাও ম্যাচিং লেসের তৈরি। ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে আসতে কায়রা শাড়ির কুঁচিগুলো ঠিক করছিল। ঠিক তখনই সামনের চোখ পড়তেই থমকে গেল সে। আয়নার সামনে দাঁড়িয়ে প্রিশান অন্যমনস্ক ভঙ্গিতে হাত দিয়ে চুল ব্যাক ব্রাশ করছে। পরনে শুধু ঘরোয়া একটা ট্রাউজার, শুধু শার্টটা বদলেছে, অথচ তাতেই লোকটাকে অসম্ভব সুন্দর লাগছে। কারা বহুবার ভেবেছে একটা মানুষ এত সুন্দর হয় কিভাবে, আজ উত্তর খুঁজে পেল না, পাবেও না বোধ হয়। মুগ্ধ চোখে তাকিয়ে থাকতে থাকতে ধীরে ধীরে এগিয়ে গিয়ে প্রিশানের পাশে দাঁড়ালো সে। তারপর ঠোঁট বাঁকিয়ে নরম গলায় বলল, আপনার কি মনে হয় না একটু বুড়ো হওয়া উচিত আপনার, প্রিহার পাপা? প্রিশান ভুরু কুঁচকে পাশ ফিরে তাকালো। কথাটার মানে বুঝতে না পেরে কয়েক সেকেন্ড চেয়ে রইল স্ত্রীর দিকে। তারপর ঠোঁটের কোণে হাসি টেনে বলল, হঠাৎ আবার এ কথা কেন? আজ যে খুব হ্যান্ডসাম লাগছে নাকি আমাকে? কারা যেন সুযোগের অপেক্ষাতেই ছিল, সঙ্গে সঙ্গে গম্ভীর মুখ করে বলল, খুব না, খুব বেশি, ভয়ঙ্কর বেশি। আপনাকে নিয়ে এই জন্যে সবসময় ইনসিকিউর হয়ে থাকতে হয় আমার। কথাটা শুনে প্রিশান হেসে ফেলল, গভীর মায়া ভরা সে হাসি। আর কারা আবার মুগ্ধ হয়ে তাকে রইল তার দিকে। এভাবে প্রিশান প্রতিবার হাসলেই নতুন করে প্রেমে পড়ে যায় সে। এতক্ষণে প্রিশানের চোখ গিয়ে থামে কায়রার দিকে। মেয়েটা আজ যে শাড়ি পরেছে, যদিও বিয়ের কিছুদিন পর থেকে কায়রা শাড়িতে মজেছে ভীষণ। আর শাড়ি পরলেই কায়রা বদলে যায়, অন্যরকম লাগে ওকে। নরম, স্নিগ্ধ, অদ্ভুত এক গৃহিণী সুলভ আভা এসে জড়িয়ে ধরে কায়রার সত্তাকে। প্রিশানের বুকের ভেতর তখন অকারণে একটা শান্ত অনুভূতি দোলা দেয়। এই মেয়েটাকে শাড়িতে দেখলে তার শুধু একটা কথাই মনে হয়, বউ বউ লাগে মেয়েটাকে। বউই তো, প্রিশানের বউ, একদম তার নিজের, তার সংসারের, তার অস্তিত্বের সঙ্গে জড়িয়ে থাকা এক নারী, তার স্ত্রী। এই মনের কথাগুলো যদি প্রিশান বলতে পারত, তাহলে হয়তো তার চরিত্রের সাথে কাঠখোট্টা পুরুষ স্বভাবের যে বদনাম ঘুষত। প্রিশান কিছুক্ষণ চুপচাপ কায়রার দিকে তাকে থেকে হঠাৎই প্রশ্ন করল, ইদানিং তোমাকে বেশ শাড়ি পরতে দেখা যাচ্ছে, কারণ কি? কায়রা মৃদু হেসে আঁচলটা আঙুলে পেঁচাতে পেঁচাতে বলল, সত্যি বলতে কি, বড় ভাবিকে দেখেই শাড়ি পরাটা আমার হয়েছে। ভাবি এত সুন্দর করে শাড়ি ক্যারি করে দেখলেই মনে হয় নারীর আসল সৌন্দর্য বুঝি এই পোশাকই লুকিয়ে আছে। তাই ভাবলাম আমিও পরব। আমি অবশ্য অত গুছিয়ে পড়তে পারি না। শেষ কথাটা বলে একটু থামে সে। ঠোঁটের কোণে লাজুক হাসি ফুটে ওঠে তার, তবু বলতে লাগে, তবে যেভাবেই পড়ি খুব একটা খারাপও লাগে না মনে হয়। আর জানেন, শাড়ি না পরলে কেন যেন বিয়ের ফিলিংসটাই ঠিক আসে না, এটাও একটা কারণ। কথাগুলো শুনে প্রিশানের দৃষ্টি আর গভীর হয়ে আসে।
শাড়ির আঁচলের চেয়েও বেশি মায়া তখন জড়িয়ে থাকে কায়রার সহজ সরল সোজা স্বীকারোক্তিতে। এরপর প্রিশান হঠাৎই কায়রাকে কাছে টেনে তার গালে এক হাত রাখল। কিছুক্ষণ মেয়েটার সাজসজ্জা এক দৃষ্টে পর্যবেক্ষণ করে খুব সন্তর্পণে একখানা চুমু খেল কায়রার গালে, সম্পূর্ণ অনুভূতি ঢেলে। তবে আজ কায়রা মোটেও অবাক হলো না, বরং ঠোঁট ছড়িয়ে হাসল। প্রিশান কয়েক সেকেন্ড গড়ালে সরে আসলো। কায়রার দৃষ্টির গভীরে চোখ রেখে নিচু স্বরে বলল, এখনকার জেনারেশনের ছেলেমেয়েদের রোমান্টিসিজম নিয়ে মেবি বিভিন্ন ফ্যান্টাসি থাকে, তারপর বিভিন্ন টিপিক্যাল এক্সপ্রেশন তো আছেই, কিন্তু আমি মানুষটা একটু আলাদা কায়রা। কোনো বিষয়ে রাগ হলে মাথা গরম হওয়া বাদে বাকি সময় আমি খুবই ঠান্ডা গোছের লোক এবং একটু বেশি সংযত, তাই প্রেমময় বাক্য আমার মুখ দিয়ে বেরোবে না। এসব কথায় কারা বিন্দুমাত্র বিচলিত হলো না। সে এখন মন্ত্রমুগ্ধের ন্যায় প্রিশানের সব কথা শুনতে ব্যস্ত, কারণ এই লোক খুব বেশি কথা বলে না, কিন্তু যখন বলে তার কথাগুলো মন দিয়ে শোনার মতো গভীরতা রাখে। তাই কারা এখন ভীষণ মনোযোগী, চুপটি করে সব শুনছে সে। প্রিশান একটু থেমে কারার কপালে সরে যাওয়া টিপ ঠিক করতে করতে স্নিগ্ধ হেসে বলল, এই যে তুমি শাড়ি পরেছ, এটা দেখে মনে হলো একটা চুমু তো দেয়াই যায়। এক্ষেত্রে বলতে পারো সত্তার বাইরে গিয়ে নিজের সংযম একটু খোয়ালাম। তাছাড়া প্রিশান নামক লোকটি অতি ভদ্রলোক, তুমি ভালো করেই জানো। কায়রা মাথা নেড়ে মৃদু হেসে অবলীলায় বলে দেয়, হ্যাঁ জানি তো, আর সেই অতি ভদ্রলোক কিনা লোকটির আমি ভীষণ ভালোবাসি। প্রিশান হালকা হেসে মাথা নেড়ে ধীর গলায় বলল, সবসময় এভাবে ভালোবাসি ভালোবাসি বলতে নেই কায়রা, কিছু শব্দ না হয় বিশেষ মুহূর্তের জন্য তুলে রাখো, বারবার বলা হলে এই শব্দটার ভ্যালু কমে যাবে। কারা কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটিয়ে জোর গলায় বলল, কমবে না। আর কোনটা বিশেষ মুহূর্ত নয় বলুন তো? আপনার সঙ্গে কাটানো প্রতিটা দিনই আমার কাছে বিশেষ, প্রতিটা সকাল, প্রতিটা রাত, প্রতিটা মিনিট, সব কিছুই বিশেষ। তাহলে ভালোবাসিটা লুকিয়ে রাখবো ঠিক কোন মুহূর্তের জন্য? তাছাড়া ভালোবাসি শব্দটাই বিশেষ। এই শব্দ যেই মুহূর্তে বলা হয় সেই মুহূর্ত অটোমেটিক বিশেষ হয়ে যায়। প্রিশান আর কোনো উত্তর দিতে পারল না। কিছু অনুভূতির সামনে যুক্তি বড় অসহায় হয়ে যায়। এমনিতেও কায়রার কথাগুলো ভুল নয়। প্রিশান কায়রার হাত মুঠোবন্দি করে বলল, মেয়েটা তৈরি হলো কি না দেখো চলো। কায়রা মাথা নেড়ে সায় জানালো আর প্রিশানকে অনুসরণ করে নিচে চলে গেল। প্রিহা আর প্রীতিশা নিজেদের মধ্যে গল্পে মশগুল হয়ে বসেছিল। অনেকদিন পর প্রিহা তার মণিকে পেয়ে বড্ড খুশি। কিছুক্ষণ পর প্রিশানও গিয়ে যোগ দিল তাদের আড্ডায়, কারণ কেক আসতে একটু লেট হচ্ছিল। আর একটু দূরত্বে ভিড়ের বাইরে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে সুরিত এক দৃষ্টে তাকিয়েছিল প্রিহার দিকে। সেই দৃষ্টিতে ছিল অপার কোমলতা, যেন মানুষটা চারপাশে সব ভুলে শুধু একজনকে দেখছে। দৃশ্যটা চোখ এড়ালো না কায়রার। সে ধীর পায়ে গিয়ে দাঁড়ালো সুরিদের পাশে। তারপর গলা খাকারি দিয়ে সোজা সাপটা জিজ্ঞেস করলো, প্রিয়াকে ভালো লাগে তোমার নাকি ভালোবাসো? এমন প্রশ্নে সুরিত খানিকটা চমকে তাকালো। তার মুখভঙ্গি দেখে কায়রা ঠোঁট টেনে হেসে বলল, আমি ঘুরিয়ে কথা বলতে পারি না, তাই আশা করব তুমিও সরাসরি আর সত্যিটা বলবে। সুরিত কিছুক্ষণ প্রিহার দিকে তাকিয়ে থেকে মৃদু হেসে স্বীকার করলো, ইয়েস আন্টি, আই লাভ হার। সেম এজ তোমরা? না আন্টি, আমি 1 বছরের বড় ওর থেকে, বাট সেম ক্লাস। কথাটা শুনে কায়রা এক মুহূর্ত দেরি না করে বলল, যখন প্রিহাকে লাভ করো তখন আমাকে আন্টি বলছো কেন? কল মি মম। সুরিত এবার হেসে ফেলল, সত্যি সত্যি? ওকে মম, আপনি কিন্তু ভীষণ সুইট। প্রিহা অবশ্য বলেছিল, আর আজকেও আপনাকে অনেক সুন্দর লাগছে। কায়রা চোখ সরু করে সন্দেহ ভরা ভঙ্গিতে বলল, কি ব্যাপার? শাশুড়িকে পটানোর চেষ্টা করছো নাকি? সুরিদের হাসি আরো চওড়া হলো। তখন কায়রা নরম স্বরে মুগ্ধ চোখে বলল, পটাতে হবে না, তোমার আচার ব্যবহার, গুড লুকিংয়ে আমি অলরেডি ইমপ্রেসড। তাছাড়া মানুষের ভদ্রতা অনেক কিছুই বলে দেয়। থ্যাঙ্কস এ লট। যাক, আপনি অন্তত বুঝলেন আমাকে। কায়রা মুচকি হেসে বলেই ফেলে, ইউ নো হোয়াট সুরিত,
তোমাকে আমার মেয়ে জামাই হিসেবে ভীষণ পছন্দ হয়েছে। প্রিহার পাপার ব্যাপারটা তো বলতে পারছি না, তবে তুমি নিশ্চিত থাকো আমার দিক থেকে সবসময় ফুল সাপোর্ট পাবে। মেয়ে জামাই শব্দ দুটো কানে যেতেই সুরিত একটু লজ্জা পেয়ে যায়। সে সলজ্জ অপ্রস্তুত হাসি হেসে মাথার পেছনে হাত বুলিয়ে নিল স্বভাব সিদ্ধভাবে। মনে মনে ভাবল, প্রিহার মোমের পছন্দ হওয়া মানে 50% এগিয়ে থাকা। পরে শ্বশুরকে না হয় পটানো যাবে। ছেলেটার আকাশ কুসুম ভাবনার মাঝে কারা হঠাৎ নিজের ফোনটা ছুঁড়ে দিল তার দিকে। সুহৃদ নিখুঁত কায়দায় সেটি লুফে নিল। অবাক হওয়ার আগেই দেখল কায়রা জন্মদিন উপলক্ষে সাজানো জায়গাটার একপাশে গিয়ে দাঁড়িয়েছে। সুহৃদ সেদিকে তাকাতেই কায়রা বলল, এবার ঝটপট তোমার প্রিটি শাশুড়ির কয়েকটা ছবি তুলো দেখি। মেয়েটার বার্থডে উপলক্ষে এত সুন্দর করে সাজালাম, ছবি তুলব না নাকি? নাও তোলো তোলো, ছবি সুন্দর হওয়া চাই কিন্তু। সুহৃদ ক্যামেরা অন করতে করতে ঠোঁট ছড়িয়ে হেসে বেশ গর্ব করে জবাব দিল, অবভিয়াসলি মম, ছবি তো সুন্দর হতেই হবে। আফটার অল আই হ্যাভ দ্য মোস্ট গর্জিয়াস, মোস্ট বিউটিফুল অ্যান্ড প্রিটিয়েস্ট মাদার ইন ল। সেদিন রাতে প্রিহার জন্মদিন বেশ ভালোই আনন্দ হয়েছে। কায়রা আর বাচ্চাদের হাসি মজা হৈহুল্লোড়ে প্রিশানের কোনো আপত্তি ছিল না, বরং সেও সায় জানিয়েছে সবার আনন্দে। প্রিশানের পরিবার আবার আগের মতো প্রাণ ফিরে পেয়ে উজ্জীবিত হয়েছিল সেদিন। সেই রাতের পর কেটে গেছে প্রায় 12-13টা দিন। আজ বৃহস্পতিবার, এখন রাত প্রায় 10টার কাছাকাছি। আজকের দিনটা কায়রার জন্য ছিল ভীষণ বিষণ্ণ। সে আজ কলেজে যায়নি। কায়রা সারাদিন বাড়িতেই ছিল একা একা, তবে বাড়িতে থাকলেও খুব একটা সঙ্গ পায়নি কারোর। প্রিয়া এখন এসএসসির চাপে বইয়ের ভেতর ডুবে আছে, আর প্রিভান্ত ছেলে মানুষ, বাইরে বাইরে থাকে বেশিরভাগ সময়, আর বাড়িতে ফিরলেও গেমে ব্যস্ত হয়ে পড়ে। বলতে গেলে নিজামুদ্দিনের সঙ্গে যা একটু কথাবার্তা হয় কায়রার। মানুষটা অমায়িক, কায়রাকে নিজের মেলে স্থান দিয়েছেন, আর ভালোবাসাও ততখানি। এটুকুই আজ কায়রা সারাদিনের স্বাভাবিক কথা। এদিকে কায়রা আজ যাকে সব থেকে বেশি মিস করছে সে মানুষটা হচ্ছে প্রিশান। অপ্রত্যাশিতভাবে সেও ছিল না আজ সারাদিন। প্রিশান কলেজ থেকে সোজা তার খালামণির বাসায় চলে গেছে। তার খালামণি অসুস্থ, তাকে দেখতে যেতেই হয়েছে। কায়রা বিকেলে মেসেজ করলে প্রিশান জানিয়েছে ফিরতে রাত হবে। কায়রা সেই মেসেজে একটা লাইক করে ফোন রেখে দেয়। এরপর আর কোনো রিপ্লাই করা হয়নি। এইসব ভাবতে ভাবতে কায়রা বারান্দার রেলিংয়ের পাশে বসেছিল চেয়ার নিয়ে। রাতের ঝড়ো হাওয়ায় চুলগুলো একটু এলোমেলো হয়ে মুখে এসে পড়ছিল, কিন্তু সেদিকে খেয়াল ছিল না তার। চোখের দৃষ্টি দূরে কোথাও, অথচ মনটা যেন স্থির নেই, অতি চঞ্চল। হঠাৎই একটা পুরুষালী গলা ভেসে এলো সব নিস্তব্ধতা ভেঙে। হ্যালো ওয়াইফি। কায়রা চমকে ঘুরে তাকায়। বারান্দার দরজায় দাঁড়িয়ে প্রিশানকে দেখামাত্র মেয়েটার খরার ন্যায় রুক্ষ মুখ জুড়ে অজান্তেই একরাশ স্বস্তি ছুঁয়ে যায়। শুকনো ঠোঁট জুড়ে এক চিলতে হাসি ফুটে ওঠে। সে নরম গলা জানতে চায়, ও আপনি এসেছেন? খালামণি কেমন আছেন? তার কি অবস্থা এখন? প্রিশান শান্ত স্বরে উত্তর দেয়, এখন মোটামুটি স্টেবল। কারা মাথা নাড়ায় ধীরে। এইটুকু তথ্যই তার ভেতরের চিন্তার একটা অংশ থেমে যায়। সে উঠতে যাচ্ছিল, কিন্তু প্রিশান হাত তুলে থামিয়ে দিয়ে বলে, উঠতে হবে না, বসো, আমি ফ্রেশ হয়ে এখনই আসছি। কারা আবার বসে পড়ে নিজের স্থানে, তবে একটু অবাক চোখে। বরাবরের মতো জানতে চায়, রাতে খাবেন না আপনি? সোফার পাশ থেকে তোয়ালে হাতে নিয়ে প্রিশান বলে, খেয়ে এসেছি, তোমায় মেসেজ করে জানিয়েছিলাম তো। যেতে গিয়েও একটু থেমে প্রিশান আবার জিজ্ঞেস করে, বাচ্চারা খেয়েছে রাতে? আর তুমি? কারা এক পলক প্রিশানকে দেখে শান্তভাবে উত্তর দেয়, আমি ওদের সাথেই খেয়েছি। এরপর প্রিশান আর কিছু না বলে ওয়াশরুমে চলে যায়। কারা পেছন ফিরে তাকিয়ে থাকে প্রিশানের যাওয়ার পানে। দৃষ্টি স্থির তার। এই লোকটার সবকিছুই পুরুষালী আভিজাতপূর্ণ। হাঁটা চলা, কথা বলার ভঙ্গি, চালচলন সবকিছুই। কারা এগুলোতেই বিমোহিত হয় বারবার। তাই দৃষ্টি আটকে থাকে মানুষটার পানে সব সময়। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে প্রিশান ফিরে আসে বারান্দাতেই। পুরুষালী মুখটা এখনো ভেজা। তোয়ালে হাতে প্রিশান এসে কারার ঠিক পাশেই বসে। বারান্দার বাতাস ছেড়েছে তখন। তোয়ালেটা চেয়ারের
কোণে ঝুলিয়ে দিল প্রিশান। এরপর সামনের দিকে তাকে জিজ্ঞেস করে, হাউ ওয়াজ দ্য ডে? কারা একটা দীর্ঘশ্বাস ফেলে, তারপর বলে, বোরিং, আপনাকে মিস করেছি। কারা এভাবেই অবলীলায় নিজের মনের কথাগুলো বলে দেয়, কিন্তু প্রিশান কেন জানি পারে না কিভাবে যেন প্রিশান একটু এগিয়ে এসে কারার কপালের মধ্যিখানে ঠোঁট ছোঁয়ায়। পরপরই প্রিশানের ঠোঁটে মৃদু হাসি দেখা যায়। সে পকেট থেকে একটা ডার্ক চকলেট বের করে কারার হাতে দেয়। কারা তা দেখে চমকে তাকায়। প্রিশান শুধু চোখের ইশারায় খেতে নির্দেশ করে। কারা ধীরে ধীরে খোসা ছাড়িয়ে চকলেট খেতে থাকে, তারপর নরম গলায় হাসি মুখে বলে, থ্যাঙ্কস। মেয়েটার খাওয়া কিছুক্ষণ চুপচাপ দেখে হঠাৎ প্রিশান মজা করে বলে ওঠে, আমাকে একবার সাধলেও না, একাই খাচ্ছ? এসব শুনে কারা মুহূর্তেই থমকে যায়। তারপর তড়িঘড়ি করে প্রিশানের সামনে চকলেট এগিয়ে ধরে। সরি, আমিও না, আপনিও নিন প্লিজ। প্রিশান হেসে ফেলে, ধীর গলায় বলে, আই ওয়াজ জাস্ট জোকিং, চকলেট খাই না আমি, তুমি খাও। এই শুনে কারা বিস্ময়ে তাকিয়ে থাকে তার দিকে। প্রিশান স্যার মজা করছে, তার সাথেও সম্ভব? কারা অবাক হয়ে বলে ফেলে, আপনি আমার সাথে কবে থেকে এমন মজা করা শুরু করলেন? স্ট্রেঞ্জ। প্রিশান হালকা হেসে বলে, যবে থেকে তোমার মতো ইডিয়েটকে বিয়ে করেছি। এই কথাটার পর কয়েক মিনিট কেটে যায়। তারপর কারার মুখে একটা চাপা হাসি ফুটে ওঠে। প্রিশান স্যার বদলেছেন অনেকটাই। কারা নিজেও কিছুক্ষণ চুপ করেছিল। রাতটা তখন আগের মতো আর হালকা নেই, একটা ঘনত্ব অদ্ভুত জমে গেছে বারান্দার বাতাসে। হঠাৎ কারা একটু নিচু গলায় বলে উঠল, আপনার মাঝে অনেক সেন্স দেখতে পাচ্ছি প্রিহার পাপা, ব্যাপারগুলো অবিশ্বাস্য। প্রিশান কারার দিকে ঘুরে তাকায়, ভুরু একটু কুঁচকে, কেমন সেন্স? কারা নিজের দু হাতের আঙ্গুল জড়িয়ে ধরে, তারপর ধীরে ধীরে বলে, এই যে আপনি আমাকে বকাঝকা করেন না, এখন আগের মতো ট্রিট করেন না, এগুলোই। এক মুহূর্তে থেমে যায় প্রিশান, তারপর খুব স্বাভাবিক কিন্তু দৃঢ় গলায় বলে, আমি আমার বউকে যেভাবে ট্রিট করব সেভাবে বাকিদের কেন করব? এটা কি অদ্ভুত কথা বললে? তবে হ্যাঁ, তুমি আবার উল্টাপাল্টা কাজ করলে আমি অবশ্যই বকবো, এখানে ছাড় নেই। বউ শব্দটা শুনে কায়রার ভেতরে হালকা একটা ঝাঁকুনি লাগে। এই বউ শব্দটাতেই কায়রা গলে গেল, পুলকিত হলো। বাকি কথা কানে গেল না ওর। কায়রা অল্প হাসে, ঠোঁট নড়ে শুধু, তাও ঠিক। তারপর আবার দুজনেই চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর কথা বাড়াতে কারা হঠাৎ বলে ওঠে, একটা সিক্রেট বলি আপনাকে। প্রিশান একটু আগ্রহ নিয়ে বলে, তারপর বলে, কারা অল্প শ্বাস নেয়, তারপর খুব আস্তে প্রায় ফিসফিস করে বলে, আমি আপনাকে অনেক বছর আগে থেকে চিনি আসলে। কথাটা শুনে প্রিশান একটু অবাক হয়, সামান্য কপাল কুঁচকে যায় তার। প্রিশানের প্রশ্নবোধক চাহনি দেখে কারা বলতে শুরু করে, ভার্সিটিতে আপনাকে বাস্তবে প্রথম দেখেছি ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি আমি আপনাকে চিনি যখন আমি ক্লাস 9-এ ছিলাম। প্রিশান এবার ভুরু তুলে তাকে কিভাবে? কারা একটু লজ্জা মিশ্রিত হাসি দেয়, চোখ নামিয়ে নেয়, স্মৃতিচারণ করে বলে, আপনার ইউটিউব চ্যানেল ছিল না একটা, কি যেন নাম ছিল? ও হ্যাঁ, ইজি ম্যাথ বাই প্রিশান। ওই ম্যাথ ক্লাসগুলোর ভিডিও দেখতাম আমি। ওগুলো অবশ্য আপনার পুরনো ক্লাস ছিল, মেবি আপনি স্টুডেন্ট থাকাকালীন, বেশ কয়েক বছর আগের। এইবার প্রিশান সত্যি চুপ হয়ে যায়। তার চোখে অবাক হওয়ার ছায়া স্পষ্ট। প্রিশান কিছুক্ষণ তাকিয়ে থেকে খুব শান্ত গলা জিজ্ঞেস করে, তখন স্টুডেন্ট ছিলাম তো, ক্লাসগুলো কবে করে কি উপকৃত হয়েছিলে? কারা এক মুহূর্ত দেরি না করে কৃতজ্ঞতা ভরে বলে, ভীষণ। এসএসসিতে আমার ম্যাথে প্লাস পাওয়ার সম্পূর্ণ ক্রেডিট আপনার। প্রিশান উঠে দাঁড়িয়ে হালকা হেসে বলে, এবার আমার ক্লাস করানো সার্থক মনে হচ্ছে। যাই হোক, অনেক কথা হলো, এবার চলো ঘুমাবো, বড্ড টায়ার্ড লাগছে। কারা ঝটপট উঠে দাঁড়ায়। ঘরে গিয়ে কারা বিছানা গুছিয়ে একপাশে শুতে শুতেই প্রিশান লাইট অফ করে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে বিছানায় আসে। আজ আর ড্রিম লাইট জ্বালায় না, তবে ঘরটা পুরোপুরি অন্ধকার নয়, জানালা খোলা থাকায় বাইরের মৃদু আলো ঘরে প্রবেশ করেছে, তাই আবসা আবসা দেখা যাচ্ছে ঘরের অবয়ব। প্রিশান চোখ দুটো বন্ধ করে কারার দিকে ফিরে শোয়, তবে কারার চোখে ঘুম নেই, চোখ দুটো খোলা থার। অন্ধকার ঘরের আবসা আলোতে প্রিশানকে ফ্যালফ্যাল করে দেখে চলেছে সে।
এক পর্যায়ে আনমনেই কৃষাণকে জড়িয়ে ধরার উদ্দেশ্যে হাত বাড়িয়ে কৃষাণের বাহুতে আলতো করে রাখে। তবে সেই ঘনিষ্ঠতার স্থায়িত্ব হয় না খুব বেশি সময়। মিনিটখানিক পরেই অবচেতনভাবে আবার কী ভেবে যেন হাতটা সরিয়ে নেয় কায়রা। পাচ্ছে না আবার কৃষাণ বিরক্ত হয়। কিন্তু মুহূর্তে কায়রাকে অবাক করে কৃষাণ মেয়েলি কোমরখানা ধরে এক টানে নিজের দিকে টেনে আনে। নিমেষেই ইঞ্চি সম দূরত্ব কমে যায় দুজনার মাঝে। যেটুকু ফাঁকা ছিল সেটুকু আর রইল না। কায়রার চোখ বড় বড় হয়ে যায়। অপরদিকে হাতটা আনমনেই কৃষাণকে জড়িয়ে ধরে। কৃষাণ এবার চোখ খোলে, কায়রার গালে হাত রেখে গভীর দৃষ্টিতে তাকে দৃঢ় গলায় বলল, তুমি আমাকে দ্বিধাছাড়ায় জড়িয়ে ধরবে কারণ আমি তোমার স্বামী। আমি তোমাকে দ্বিধাছাড়ায় কাছে টানবো কারণ তুমি আমার বউ। ইজ ইট ক্লিয়ার? কায়রা মাথা নেড়ে বলে, ক্লিয়ার। এবার কায়রা সাহস পেয়ে মাথা উঁচু করে টুস করে একখানা চুমু খেল কৃষাণের খসখসে গালে। কৃষাণও কিছু বলল না, বলবেই বা কেন? কৃষাণ নিজেও তো ব্যস্ত হচ্ছে কায়রাতে, দখল করে নিচ্ছে কায়রার সমস্ত সত্তাকে। এই ভালোবাসাবাসিতে আছে নিগ্রুর অব্যক্ত অনুভূতি। কৃষাণের সঙ্গে থাকতে থাকতে কায়রা একটা অদ্ভুত সুন্দর বিষয় আবিষ্কার করেছে। সেটা হলো এই মানুষটার ভালোবাসা প্রকাশের ধরন। আদর করার ভঙ্গিমা ভীষণ সহজ, ভীষণ স্বাভাবিক। কোনো নাটকীয়তা নেই, বাড়াবাড়ি রোমান্টিকতার ছাপ নেই। তার স্পর্শে, যত্নে, ছোট ছোট আচরণে এমন এক আপন অভ্যস্ততা মিশে থাকে যেন তারা আজকের নয়, বহু বছরের একসাথে পথ চলা কোনো পুরনো দম্পতি। এই যে এখন কায়রাকে কাছে টানার সময়ও কৃষাণের চোখে মুখে লেশমাত্র দ্বিধা নেই। কৃষাণের এই দ্বিধা শুধু ঘনিষ্ঠ হওয়ার প্রথম দিনই ছিল। সেদিন অবশ্য কায়রা এগিয়ে গিয়েছিল, অথচ আজ কৃষাণ কায়রাকে সানন্দে গ্রহণ করেছে অনুভূতির সাথে। এখন কৃষাণের সমগ্র অবয়ব জুড়ে ছড়িয়ে আছে এক স্থির পুরুষালী গাম্ভীর্য। অনুভূতির গভীরতাকে সে নীরব সৌন্দর্যে ধারণ করে রাখতে জানে। কায়রা নিশ্চুপ হয়ে তার দিকে তাকিয়েছিল মুগ্ধ, আনমনা হয়ে। এক পর্যায়ে কৃষাণের ঠোঁট কায়রার গলায় ভাঁজ ছুঁতেই মেয়েটা হঠাৎ খিলখিলি হেসে উঠল। এরপর কায়রা ধীরে ধীরে দুহাত তুলে আঁকড়ে ধরল কৃষাণের গলা। কৃষাণের বারবার মানা করা সত্ত্বেও কায়রা আবারও বেহায়ার মতো মনের কথা বলে ফেলল, এই যে শোনেন, আই লাভ ইউ। পরদিন একটা মনোমুগ্ধকর বিকেল। আকাশে হালকা সোনালি আলো ছড়িয়ে পড়েছে। বাতাসে ভেসে আসছে ভেজা ঘাসের গন্ধ। সময় কাটাতে কায়েসি খোলা আকাশের দিকে তাকিয়ে বাড়ির সামনের বাগানে হাঁটাহাঁটি করছিল। 7 মাসের গর্ভে তার শরীর এখন ভারী। শরীরটা বেশ গুলুমুলু হয়েছে কায়েসির। তবু মুখ জুড়ে এক অদ্ভুত প্রশান্তি। এবার মাতৃত্ব উপভোগ করছে সে, যেটা আগেরবার অবহেলা করেছিল। কায়েসির পেছনে ছিল কান। কান ফুল গাছে কিছু ফড়িং উড়ে বেড়াতে দেখতে পায়। তা দেখে আগ্রহী হয়ে সেখান থেকে একটা ফড়িংয়ের ডানা 2 আঙ্গুলে চেপে ধরে। ধরতে পেরে মুহূর্তেই তার মুখে উচ্ছ্বাসের ঝিলিক ফোটে। তারপর উচ্ছ্বসিত হয়ে তা দেখাতে কায়েসির কাছে এসে বলে, মামা দেখো, ফড়িং ধরেছি। কায়েসি পিছু ফিরে তাকায়। ইদানিং কান স্পষ্টভাবে কথা বলতে পারে। উচ্চারণে শিশুসুলভ মাধুর্য আসছে। সামনের বছর কায়েসি ভেবেছে ছেলেটাকে স্কুলে দেবে। এদিকে কানের হাতে ফড়িং দেখে কায়েসি নরম গলায় বলে, ধরতে হয় না বাবা, ছেড়ে দাও। কান রাজি হয় না। সে মুখ ফুলে একটু জেদ ধরে বলে, না, ছাড়বো না, একটু রাখি না। কায়েসি এবার শান্তভাবে বোঝায় ছেলেকে, যদি তোমাকে কেউ এভাবে ধরে রাখতো তাহলে কেমন লাগতো বলো তো কান? কষ্ট পেতে না তুমি? ওরও তো কষ্ট হচ্ছে, ছেড়ে দাও বাবা। কান মায়ের কথা বুঝলে এবার, তাই সত্যি ছেড়ে দিল ফড়িংটাকে। ফড়িংটা এক ঝটকায় ছাড়া পেয়ে আকাশে হারিয়ে গেল। কিন্তু সঙ্গে সঙ্গে ছেলেটার মুখটা মলিন হয়ে গেল। তাই মন খারাপ করে মাথা নিচু করে রইল। কাশি তা বুঝে ছেলের গালে হাত রেখে বলল, একই কাণ্ড, মন খারাপ হলো বুঝি? কান ধরা গলায় বলল, তুমি আমাকে কারোর সাথেই খেলতে দাও না। সেদিন চুরি পাখিটাকে ছেড়ে দিলে, আজকে ফড়িংটাকে তাড়িয়ে দিলে। এখন আমি কার সাথে খেলবো?
কাশি ভাবল আসলেই ছেলেটার খেলার মানুষ নেই। আশেপাশে থাকা কানের সমবয়সী কেউ নেই বিধায় কানের কোনো বন্ধু নেই। কানের দুনিয়া তার বাবা মা ফুপু চাচুর মধ্যেই সীমাবদ্ধ ছিল। কাশি এবার কানের সামনে সাবধানে হাঁটু করে বসে বলল, তোমার সাথে খেলার জন্য একজন আসছে, আর কিছুদিন পর থেকে তার সাথে খেলতে পারবে তুমি। কান কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, কে আসছে মা? কাশি আলতো হেসে বলে, তোমার ভাই অথবা বোন। কান আবারও আগ্রহী হয়ে জিজ্ঞেস করে, কবে আসবে আমার ভাই? কানের মুখে হুট করে ভাই শুনে একটু অবাক হলো কাশি। কানের মাথায় হাত বুলিয়ে গালে চুমু দিয়ে কাশি বলল, শীঘ্রই। কান আরও কিছু বলতে যাবে তার আগে চোখ যায় বাড়ির গেটের দিকে। কারাবকে গাড়ি থেকে নামতে দেখে কান বাবা বলে দৌড়ে যায়। কারাব ছেলেকে এক ঝটকায় কোলে তুলে নেয়। কাশি সেদিকে তাকিয়ে রয়। কারাব কাশিকে বাগানে দেখে সেখানে এগিয়ে যায়। এরপর জিজ্ঞেস করে, এখানে কি করছো? খাওয়া দাওয়া হয়েছে? জি খেয়েছি, একটু হাঁটছিলাম। কারাব কাশিকে দোলনায় বসতে ইশারা করলে কাশি সেখানে গিয়ে বসে। ততক্ষণে কান তার বাবার কোল থেকে নেমে আবার ফড়িং খুঁজতে বেরিয়েছে। কারাব এবার কাশির কপালে চুমু দিয়ে এরপর উঁচু হওয়া পেটেও চুমু খেলো। কাশি এবার আনমনে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি বাচ্চার নাম ঠিক করেছেন? কি নাম ভেবেছেন? কৌশিক। ভালো হয়েছে না? কাশি একটু বিরক্ত হলো যেন, বলল, আপনারা ধরেই নিয়েছেন ছেলে হবে? এত নিশ্চিত কিভাবে? আজ কানও বলল ভাই কবে আসবে। সেদিন কাবিরও বলে গেছে ছোট আব্বা আসছে। মানে আশ্চর্য সব। কারাব মৃদু হেসে বলল, শোনো, মেয়ে হলে আমার থেকে বেশি খুশি কেউ হবে না। কিন্তু কারাব পুরো কথা সম্পূর্ণ করার আগেই কাশি পেট চেপে ধরে আচমকায় আর্তনাদ করে বসে। মেয়েটার চোখ মুখ খিসে আছে। এমতো অবস্থায় কারাব ভড়কে যায়, আঁতকে ওঠে। হুড়মুড় করে কাশিকে আগলে ধরে জিজ্ঞেস করে, কাশি কি হলো? ব্যথা করছে? কিছুক্ষণ পর কাশি নিঃশ্বাস সামলে নেয়। চোখে জল জমে থাকলেও মুখে অদ্ভুত হাসি ফোটে। আবার একটু রাগও হয়। কাশি এবার একটু ধাতস্থ হয়ে বলে, লাথি দিচ্ছে বজ্জারটা, এত জোরে জোরে মাঝে মাঝে লাথি দেয়। কারাভের আতঙ্কিত মুখ এবার স্থির হলো। স্বস্তির শ্বাস ফেলল সে। মৃদু হেসে বলল, এজন্যই বলি এটা ছেলে, কারণ আমার মেয়ে কখনোই এত দোষী হবে না। ছোট ছেলেটা ভীষণ দোষী হবে বুঝতে পারছি। কাশি ছলছল চোখে বলে, কান এত দোষী ছিল না। এই ছেলে তো ভালো করে কিছু খেতেও দেয় না আমাকে। কানের বেলায় অন্তত আমি খেতে পারতাম। কারাব সব অভিযোগ শুনল। এরপর স্ত্রীর উঁচু হওয়া পেটে হাত বুলিয়ে বলল, এই যে ছোট আব্বা, মাকে আর কষ্ট দিয়েন না, ঠিক আছে? মা কষ্ট পেলে বাবারও যে কষ্ট হয়। একটু শান্ত হন আপনি, ধীর স্থির হন। বাবা ভালোবাসে আপনাকে। পরদিন দুপুর প্রায় 1:30টার দিকে প্রীতিশাকে ভার্সিটি থেকে আনতে গিয়েছিল কাবির। ক্যাম্পাসের গেটের ঠিক পাশে বাইকটা স্ট্যান্ড করে সে অপেক্ষা করছিল। আজ প্রীতিশার সেমিস্টার ফাইনালের রেজাল্ট বেরিয়েছে। সকাল থেকে মেয়েটার উৎকণ্ঠে ভারী দুশ্চিন্তা লেগেছিল। তাও কাবির বুঝিয়ে শুনিয়ে পাঠিয়েছে যে সব ভালোই হবে, চিন্তা না করতে। কাবির বাইকে বসে কখনো মোবাইল স্ক্রল করছিল, কখন অন্যমনস্ক দৃষ্টিতে গেটের দিকে তাকাচ্ছিল। হঠাৎ ভিড়ের মাঝখান থেকে প্রীতিশাকে বেরিয়ে আসতে দেখে কাবির বাইক ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। কিন্তু পর মুহূর্তে বড্ড অবাক হয় তাকে। প্রীতিশা দৌড়ে এসে কাবিরকে জড়িয়ে ধরে। এভাবে হুট করে জড়িয়ে ধরে কাবির 2 পা পিছিয়ে খানিকটা টাল সামলাতে মেয়েটাকে আগলে নিল। ঠোঁটের কোণে হাসি টেনে বলে, আরে আসতে ভাই, এখন কও কি অবস্থা? রেজাল্ট ভালো হয়েছে তো? প্রীতিশা এবার তাকে ছেড়ে দিল। কাবির দেখল চোখ মুখে উচ্ছ্বাসে ঝলমল করছে মেয়েটার। নিঃশ্বাস সামলে প্রায় চিৎকার করে প্রীতিশা বলল, ভালো কি বলছো? আমি তো টপ করে ফেলেছি কাবির, মেরিট লিস্টে নিজের নাম দেখে। আমার তো মাথা ঘুরিয়ে যাচ্ছিল, একটুর জন্য জ্ঞান হারায়নি। বাহ, বউ তো আমার নাম উজ্জ্বল করিয়া দিলে। বউয়ের আনন্দ দেখে কাবিরের মুখেও অনায়াসে হাসি ফুটে উঠল। সে হাসিতে ছিল গর্ব, স্বস্তি আর একরাশ তৃপ্তি। ঠিক তখনই পাশে থাকা দুটো ছেলে হাঁটতে হাঁটতে ফ্যালফ্যাল করে প্রীতিশার দিকে তাকিয়েছিল।
বিষয়টা চোখ এড়ালো না কাবিরের। সে সঙ্গে সঙ্গে কড়া গলায় ছেলে দুটোর উদ্দেশ্যে বলে ওঠে, সামনে তাকাও, হাট। ভটকা ভটকা চোখ কইরা কি দেখতাছস? চোখ নামা ফাউল। প্রীতিশা কাবিরের হাত ধরে থামিয়ে দেয়। এদিকে এলাকায় মেসে থাকা সুবাদে ছেলে দুটো কাবিরকে চিনত ভালো করেই, তাই ধমক খেয়ে মুহূর্তে দৃষ্টি সরিয়ে নিল। আসলে তাদের বিষয়ের কারণ ছিল অন্য শান্ত ভদ্র পড়ুয়া মেয়েটা এমন দাপুটে গুন্ডা ছেলের স্ত্রী। ব্যাপারটা এখন অনেকের কাছে অবিশ্বাস্য লাগে। তাদেরই বা কী করার, অগত্যা চলে যায় তারা। এদিকে কাবির আবার ভুরু কুচকে বউয়ের দিকে তাকায়। তারপর মৃদু সন্দেহ সুরে বলল, পরীক্ষা তো কইলা কিছুই পারবা না, এই সব সাবজেক্ট খারাপ, ওইটা খারাপ, হ্যান ত্যান, আর এখন কইতাছ টপ করেছ। ভালো ছাত্রীরা আসলেই অনেক ভাব মারে, বুঝলাম। প্রীতে সে হেসে ফেলল। সেই হাসিতে বিন্দুমাত্র অহংকার নেই, বরং শিশুসুলভ আনন্দ। বলল, না গো, সত্যি বলছি, আমি নিজে ভাবিনি। পুরো ব্যাপারটাই আমার কাছে আনএক্সপেক্টেড লাগছে এখনও। কাবির আর কিছু না বলে তার হাতটা ধরে আলতো টানে বাইকের পেছনে বসিয়ে দিল। তারপর নিজে উঠে বসে ইঞ্জিন স্টার্ট দিতে দিতে বলল, আজকে বাসায় কোনো রান্নাবান্না নেই, বাইরে খামো। এখন কি ট্রিট দিবা? প্রীতিশা 1 সেকেন্ডও না ভেবে ঝটপট বলে উঠল, কাচ্চিতে চলো, বিরিয়ানি খাওয়াবো। কাবির হেসে মাথা নাড়ল। তারপর বাইকের চাবি ঘুরিয়ে জিজ্ঞেস করলো, তোমার ভাইরে জানাইছো যে রেজাল্টের কথা? ভাই তো কলেজেই ছিল, দেখা হয়েছে, তখনই বলেছি। ভাইয়াও অনেক খুশি হয়েছে। কাবির ধীরে সুস্থে হাসল, খুব গভীর মানসিক প্রশান্তির এক হাসি। প্রীতিশার এই সাফল্য শুধু মেয়েটার একার নয়, তারও। কারণ কৃষাণ একবার বলেছিল বিয়ের পর তার বোনের পড়াশোনার ঘাটতি আসবে, কিন্তু কাবির বড় মুখ করে বলেছিল সেদিন, কিছুই হবে না, পরিবর্তন হবে না, শুধু প্রীতিশার নামটা বিবাহিত নারীদের তালিকায় উঠবে। কাবির তার কথা রেখেছে। এই বিয়ে প্রীতিশার পড়াশোনায় কখনোই বাধা হয়নি।